বাংলার শেষ স্বাধীন নবাব নবাব সিরাজউদ্দৌলার জীবনের শেষ কয়েকটি মুহূর্ত ছিল ভয়, বিশ্বাসঘাতকতা, অনুশোচনা ও বেদনায় ভরা। 1757 সালের সেই ভয়াল রাত, চারিদিকে নিস্তব্ধ, শুধু মাঝে মাঝে শোনা যাচ্ছে ঘোড়ার খুরের শব্দ আর আতঙ্কিত মানুষের ফিসফাস। পলাশির যুদ্ধ শেষ হয়েছে, বাংলার আকাশে অস্ত গেছে শেষ স্বাধীনতার সূর্য। পরাজিত নবাব নবাব সিরাজউদ্দৌলা তখন প্রাণ বাঁচাতে পালিয়ে বেড়াচ্ছে। যে প্রাসাদে একসময় হাজার সৈন্য পাহারা দিত, আজ তিনি সেখানে নেই। রাজমহলের পথে পথে ছদ্মবেশে ঘুরছে এক অসহায় যুবক নবাব। তার চোখে তখন ভেসে উঠছে বিশ্বাসঘাতকদের মুখ, মীর জাফর, জগৎ শেঠ আর বিদেশি শক্তি ইস্ট ইন্ডিয়া কোম্পানির যত সব ষড়যন্ত্র। সিরাজ বুঝতে পারছিলেন শুধু যুদ্ধক্ষেত্র নয়, তিনি হেরে গেছেন আপন মানুষদের কাছেও। ক্লান্ত, ক্ষুধার্ত, ভীত সিরাজ একসময় ধরা পড়লেন। তাকে বন্দি করে নিয়ে যাওয়া হলো মুর্শিদাবাদে। সেই রাত ছিল অন্ধকারে ঢাকা এক অভিশপ্ত রাত। কারাগারের ছোট্ট ঘরে বসে নবাব হয়তো ভাবছিলেন, আমি কি আমি কি ভুল করেছিলাম? কেন আমার নিজের লোকেরাই আমাকে ছেড়ে গেল? কেন আমার নিজের লোকেরাই আমার সাথে বিশ্বাসঘাতকতা করলো? তার বয়স তখন খুব বেশি নয়, মাত্র তরুণ এক শাসক, কিন্তু ভাগ্যের নির্মম খেলায় তিনি হয়ে উঠলেন ইতিহাসের সব থেকে করুণ চরিত্রগুলোর মধ্যে একটি। রাত গভীর হলো, কারাগারের চারপাশে পায়ের শব্দ, ঘাতক আস্তে আস্তে এগিয়ে আসছে। নবাব সিরাজউদ্দৌলা শেষবারের মতো আকাশের দিকে তাকালেন। হয়তো মনে পড়ছিল তার প্রিয় বাংলা, তার প্রাসাদ, তার পরিবার, আর সেই স্বপ্ন, যে স্বপ্ন ছিল বাংলার স্বাধীনতাকে ধরে রাখার। সারা রাত ঘোড়ায় চড়ে বিশ্বাসঘাতকতার কষ্ট বুকে নিয়ে বিধ্বস্ত নবাব ভোর রাতে রাজধানীতে পৌঁছালেন। তখনও পুরো বাংলা ঘুমে আচ্ছন্ন। ভোরের আলো ফোটার সাথে সাথেই পুরো বাংলার আকাশ নেমে আসলো এক কালো ছায়া। নবাব তখনও চেষ্টা করে যাচ্ছিলেন কিভাবে সব ষড়যন্ত্রকারীদের হাত থেকে বাংলার স্বাধীনতাকে রক্ষা করা যায়। কিন্তু সেদিন মাত্র কয়েক মুহূর্তের মধ্যেই বদলে গেছে পুরো ভারতীয় উপমহাদেশের ইতিহাস। ক্ষমতা আর অর্থের লোভে সেদিন বিক্রি হয়ে গিয়েছিল পুরো স্বাধীন বাংলার স্বাধীনতা। প্রিয় দর্শক, আজ আমি হিস্টোরি বাংলার এই পর্বে জানাবো পলাশী যুদ্ধের পরবর্তী সময়ে সিরাজউদ্দৌলা ও তার পরিবারের সাথে ঠিক কী কী ঘটেছিল সে সব কিছু। 1757 সালের 3রা জুন পলাশীর যুদ্ধে পরাজয় নিশ্চিত জেনে নবাব ঘোড়া ছুটিয়ে রওনা হলেন রাজধানীর দিকে। সারা রাত ঘোড়া ছুটিয়ে 50 মাইল রাস্তা অতিক্রম করে নবাব রাজধানীতে পৌঁছালেন। বিশ্বাসঘাতক মীর জাফর তখনও পলাশীর প্রান্তরে লর্ড ক্লাইভের সাথে ষড়যন্ত্রে মগ্ন ছিলেন। পরের দিন সকালবেলা মীর জাফরের কাছে একটি চিরকুট পাঠালেন লর্ড ক্লাইভ। সেই চিরকুটে লেখা ছিল, এই জয়ের জন্য আমি আপনাকে অভিনন্দন জানাই। এই জয় আমার নয়, এই জয় শুধুই আপনার। আপনাকে নবাব ঘোষণা করে নিজেকে সম্মানিত করতে চাই। কিন্তু এরপর মীর জাফরের জীবনে কী পরিণতি হয়েছিল তা আমার আপনার সবারই জানা। মীর জাফর চিরকুট পেয়ে লর্ড ক্লাইভের শিবিরে যান এবং তিনি লর্ড ক্লাইভকে বলেন, আপনার এখনই রাজধানীর দিকে রওনা হওয়া উচিত। শহরটা এখনই আপনার নিজের কবজায় নেওয়ার সময়। আপনার সঙ্গে কর্নেল ওয়াটসও যাবে। রবার্ট তার সেনাদের নিয়ে পেছন পেছন চললেন। সিরাজ যে দূরত্ব এক রাতে পার হয়েছিলেন, সেই সমান দূরত্ব পার হতে তাদের সময় লেগে গেল 3 দিন। তোপ দাগানোর ফলে রাস্তায় গর্ত, মৃত ঘোড়া সিরাজের সৈনিক ছড়িয়ে ছিটিয়েছিল। আর সিরাজ গোপন সূত্রে জানতে পারলেন মীর জাফর বিশাল সৈন্যবাহিনী নিয়ে রাজধানীর দিকে আসছেন। সিরাজের কাছে তখনও আর বেশি সৈন্যবল নেই। সিরাজের বেশিরভাগ সৈন্যই প্রাণ হারিয়েছে পলাশীর যুদ্ধে।
আর মাত্র যে কয়জন সৈন্য বেঁচে আছেন তাদের দ্বারা দুর্গ বাঁচানো কখনোই সম্ভব নয়। তাই সিরাজউদ্দৌলা সাধারণ মানুষের বেশে রাজধানী থেকে বেরিয়ে গেলেন। তার সঙ্গে ছিল মাত্র অল্প কয়জন বিশ্বাসভাজন আত্মীয় স্বজন আর কয়েকজন হিজড়ে। রাত ৩টার সময় স্ত্রী লুৎফুন্নেছা ও তার কন্যা সহ বেশ কয়েকজন আত্মীয়কে নিয়ে ঢাকাগেরা গাড়িতে বসানো হলো এবং যতদূর সম্ভব সোনা জহরত সাথে নিয়ে তারা সিরাজ মুর্শিদাবাদ ছাড়লেন এবং প্রথমে ভগবাগালা গিয়েছিলেন সিরাজ। দিন দুয়েক পরে পথে কয়েকবার বেশভূষা বদল করে অবশেষে রাজমহলের কাছে পৌঁছালেন। সিরাজ ৩ দিন ধরে তেমন কিছুই খাওয়া দাওয়া হয়নি, তাই একটু বিশ্রাম নিতেছিলেন। সবাই মিলে রান্না করে কিছু খাওয়ার চেষ্টা করতেছিলেন। রান্না করা হয়েছিল খিচুড়ি, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, ও এলাকাতেই থাকতেন শাহাদানা নামের এক ফকির। সামান্য কয়েকটি মোহরের লোভে মীর জাফরের কাছে খবর পৌঁছে দেয় যে সিরাজউদ্দৌলা তার এলাকাতেই আছে। এ যেন সিরাজের কাছে একেবারেই মেঘ না চাইতেই বৃষ্টি পাওয়ার মতো। ৩ রাত এক করে যাকে খোঁজ চলছে গোটা বাংলায়, সেই সিরাজ এত কাছেই রয়েছে। খবর পেয়ে মীর জাফরের জামাতা মীর কাসেম আলী সশস্ত্র সৈন্যদল নিয়ে ঘিরে ফেলল গোটা এলাকা এবং বন্দি করা হলো নবাব সিরাজউদ্দৌলাকে। এবং ১৭৫৭ সালের ২রা জুলাই তাকে নিয়ে আসা হলো মুর্শিদাবাদে। রবার্ট ক্লাইভ তখনও সেখানেই উপস্থিত ছিলেন। ক্ষমতাচ্যুত নবাবকে ওই রাতে হাজির করা হলো মীর জাফরের দরবারে। মীর জাফরের সামনেই কাঁপতে কাঁপতে শেষ নবাব জীবন ভিক্ষা চেয়েছিলেন, কিন্তু মীর জাফরের মন তখনও গলেনি। তখন সৈন্যরা মহলের অন্যদিকে নিয়ে গেল সিরাজউদ্দৌলাকে। যখন মীর জাফর তখন তার পরিষদের সাথে মতামতে বসলেন সিরাজউদ্দৌলার সাথে ঠিক কী করা উচিত। তাদের কাছে 3টি পথ খোলা ছিল, হয় তাকে মুর্শিদাবাদে বন্দি করে রাখা হোক, অথবা দেশের বাইরে অন্য কোথাও বন্দি করা হোক, অথবা তৃতীয় পথ খোলা ছিল তার প্রাণদণ্ড। অনেকেই চেয়েছিলেন সিরাজকে যেন বন্দি করে রাখা হয়, কিন্তু মীর জাফরের ছেলে মীর মিরন এর বিরোধিতা করেন। মীর জাফর নিজস্ব কোনো মতামতই তখন প্রদান করেননি। তখন মীর মিরন ভেবেছিলেন যে তার চুপ থাকাই মানে সম্মতির লক্ষণ। তাই সিরাজউদ্দৌলাকে তিনি নিজের কবজায় নিয়ে নিলেন এবং মীর জাফরকে মীর মিরন বললেন, আপনি বিশ্রামে যান। তখন মীর জাফর ভেবেছিল হয়তোবা হিংসাত্মক কিছু হবে না, কিন্তু মীর জাফর যাওয়ার পরেই মীর মিরন মোহাম্মদী বেগকে সাথে নিয়ে সেখানে গেলেন এবং সিরাজউদ্দৌলার কক্ষে গিয়ে তাকে খঞ্জর দিয়ে হত্যা করলেন। এই নৃশংস হত্যার আগে নবাব সিরাজউদ্দৌলা কিন্তু বলেছিলেন যে আমি গোসল করে 2 রাকাত নামাজ পড়তে চাই, কিন্তু এই নৃশংস দুর্ধর্ষ মীর মিরন তাকে সেই সুযোগটুকু দেওয়া হয়নি। হত্যা করা হয় বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলাকে। এবং তার পরবর্তী সময় তার কন্যা এবং তার স্ত্রী লুৎফুন্নেছাকে ঢাকায় জিঞ্জিরা প্রাসাদে বন্দি করে রাখা হয়। তার পরবর্তী সময়ে তিনি তাকে খোশবাগে নিয়ে যান, যেইখানটাতে বাংলার শেষ নবাবকে সমাহিত করা হয়। মৃত্যুর পরবর্তী সময়ে সিরাজউদ্দৌলার লাশ তার প্রিয় হাতির পিঠে বেঁধে পুরো শহর ঘোরানো হয়েছিল এবং অবশেষে তার পূর্বপুরুষদের কাছে খোশবাগে তাকে